আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমরা নিয়ে চলে এসেছি এসএসসি এবং দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য বায়োলজি ক্লাস এবং আমরা শুরু করি আমাদের জার্নিটা। এখানে আমাদের সিলেবাসের যে কয়টা অধ্যায় রয়েছে আমরা সেগুলো কভার করব এবং ইম্পর্ট্যান্ট জিনিসগুলোর প্রতি আমরা বেশি ফোকাস করব যেন আমাদের সামনের পরীক্ষাতে আমরা ভালো করতে পারি। আচ্ছা, তবে শুরু করা যাক। আমরা আমাদের প্রথম অধ্যায় জীবন পাঠ দিয়ে শুরু করি। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে যেটা জানতে হবে আমাদের আগে সেটা হচ্ছে জীববিজ্ঞান। তো এইটার আসলে ইংলিশ টার্মিনোলজি হচ্ছে বায়োলজি। তো বায়োলজি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ডস থেকে এসেছে, অর্থাৎ গ্রিক দুইটা ওয়ার্ডস থেকে বায়োলজি শব্দটা এসেছে। যদি আমরা একটু দেখি, দেখো বায়োস মিনিং জীবন এবং লোগোস মিনিং জ্ঞান, অর্থাৎ এই দুইটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো বায়োলজি শব্দটা আসলে কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ডস থেকে, দুইটি গ্রিক ওয়ার্ডস, একটা হচ্ছে বায়োস এবং আরেকটি হচ্ছে লোগোস। লোগোস মানে হচ্ছে জ্ঞান, বায়োস মানে হচ্ছে জীবন, অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে বায়োলজি। আচ্ছা, এরপরে আসো যে জীববিজ্ঞানের শাখাসমূহ যদি আমরা বলি, জীববিজ্ঞানের আসলে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বা জীববিজ্ঞানের আসলে যে শাখা প্রশাখা রয়েছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলো আমরা দেখব। তো দেখো, জীববিজ্ঞান পাঠের সুবিধার্থে প্রথমত এটাকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছিল। সেটি কি? দেখো, উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়, প্ল্যান্টস নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা, তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে? প্ল্যান্টস, যত উদ্ভিদ রয়েছে সেগুলো সব কিছু নিয়ে এই উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে দেখো প্রাণী বিজ্ঞান। তো প্রাণী বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হবে? এখানে অ্যানিমাল, অর্থাৎ প্রাণী যতগুলো রয়েছে এগুলো নিয়ে জীববিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হবে। আচ্ছা, এরপরে দেখো, তো আমরা যদি একটু খেয়াল করি, তো এমন অনেক জীব রয়েছে যাদেরকে আমরা উদ্ভিদ বলতে পারি না অথবা প্রাণীও বলতে পারি না। তো তাদেরকে আমরা কিসের ভাগ করব বা কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো? দেখো, এমনও আছে যেগুলো উদ্ভিদ নয়, প্রাণী নয়, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক। ব্যাকটেরিয়া কিন্তু প্রাণী নয়, আবার এটা উদ্ভিদও নয়। ছত্রাককেও কিন্তু আমরা উদ্ভিদ বলি না, এটা একটু ডিফারেন্ট। তাহলে এগুলো নিয়ে আসলে আলাদা শাখায় আলোচনা করা হয়। আচ্ছা, ঠিক আছে, এখন শাখা যদি দেখি যে বিভিন্ন বিজ্ঞান অনেক রয়েছে, তাই না? পদার্থ বিজ্ঞান রয়েছে, রসায়ন রয়েছে। তো প্রত্যেকটা সায়েন্স বা বিজ্ঞানের মূলত দুইটা ভাগ আছে, মূলত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। সেগুলো কি? দেখো, যে ভৌত বা মৌলিক, অর্থাৎ এখানে কি নিয়ে আলোচনা করা হবে? যত সব তত্ত্বীয় বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা বলতে পারো যে এখানে আলোচনা করা হবে শুধুমাত্র বইয়ের যে বিজ্ঞানগুলো, বইয়ের লেখা বা বইয়ের পড়াশোনা, আমরা জাস্ট বই পড়বো বা হচ্ছে বিভিন্ন জিনিস পড়ে জানবো, কিন্তু প্র্যাকটিক্যালি বা আমরা ব্যবহারিকভাবে এগুলা কোনো প্রয়োগ দেখতে পারবো না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভৌত বা মৌলিক শাখা এবং আরেকটা হচ্ছে ফলিত শাখা, যেটা কি? ব্যবহারিক, অর্থাৎ আমরা কি দেখতে পারবো? অ্যাপ্লাইড, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবো যে আসলে কিভাবে এই সায়েন্সটা প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো চলো আমরা আরো বিস্তারিত জেনে আসি। আচ্ছা, তাহলে দেখো যে ভৌত জীববিজ্ঞান, যে আমরা বললাম ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, ঠিক আছে, তো তত্ত্বীয় জীববিজ্ঞান যেখানে তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো সেই শাখাগুলোকে আবার 11টি ভাগে ভাগ করা হচ্ছে, এটাকে 11টা শাখায় ভাগ করা হচ্ছে। তো আমরা প্রত্যেকটা শাখার অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, কোন টপিক নিয়ে আলোচনা করা হয়, এগুলো আমরা জানবো। এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এমসিকিউ আকারে অথবা সিকিউ এর জন্য জ্ঞানমূলক প্রশ্নে। আচ্ছা, দেখো প্রথম যেই টার্ম সেটা কি? প্রথম যে টার্ম দেখো, অঙ্গসংস্থান বিদ্যা। প্রথম যে শাখা সেটাকে বলা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা। আমরা যদি একটু ইংরেজিতে বলতে যাই তাহলে সেটাকে বলবো মরফোলজি, সায়েন্টিফিক টার্মে আমরা বলবো মরফোলজি। আচ্ছা, এখন দেখো যে মরফোলজিকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। মরফোলজিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? দুই ভাগে। আচ্ছা, দেখো তো কি সেগুলো? একটা হচ্ছে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং আরেকটা অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। তো অঙ্গসংস্থান বলতে আসলে কি বোঝায় এবং এখানে কি নিয়ে আলোচনা করা হবে? তো অঙ্গসংস্থান বিদ্যা, এখানে আলোচনা করা হবে দেহের
দেহের সকল অঙ্গসংস্থানিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এখন আমরা যদি বলি তাহলে বহি অঙ্গসংস্থানে কি নিয়ে আলোচনা করা হবে? বহি অঙ্গসংস্থানে কি নিয়ে আলোচনা করা হবে? দেহের বাহ্যিক অর্থাৎ বাহ্যিক অঙ্গসংস্থানিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। বাহ্যিক বা বাইরে অর্থাৎ একটা প্রাণী দেখতে কেমন, তার কি কি অঙ্গ রয়েছে, প্রত্যঙ্গ রয়েছে এবং তার বর্ণ কেমন, এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে বহি অঙ্গসংস্থান, যেখানে আমরা বাহ্যিক বিষয় নিয়ে আলোচনা করব। যেমন তোমরা জানো যে মানুষের কি রয়েছে, মানুষ দেখতে কেমন এবং এটার গঠন কেমন, আবার ব্যাঙ অন্যদিকে আমরা অন্য অ্যানিমাল যেমন টাইগার, এরা দেখতে কেমন। তো এই যে বাইরের গঠন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে বহি অঙ্গসংস্থান। আচ্ছা, তাহলে অন্ত অঙ্গসংস্থানটা কি? যেখানে ভেতরের গঠন নিয়ে আলোচনা করা হবে, ভেতরের স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে, সেটাই হচ্ছে অন্ত অঙ্গসংস্থান বা ইন্টারনাল মরফোলজি। ওকে, এরপরে দেখো যে শ্রেণীবিন্যাসবিদ্যা। নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। তাহলে আমরা জেনে আসি শ্রেণীবিন্যাসবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়। তো আমরা এখানে দেখব যে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিজ্ঞান। ঠিক আছে, তো কিওয়ার্ড হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, অর্থাৎ জীবটাকে কিভাবে আমরা ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি এবং এগুলো নিয়ে আলোচনা করতে পারি, সেটাই হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। যেমন আমরা বলতে পারি যে মানুষ, গরু, ছাগল, বাঘ এগুলা সবার কি রয়েছে? নটকর্ড রয়েছে। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে মেরুদণ্ড রয়েছে, তাহলে আমরা এদেরকে কি বলবো? মেরুদণ্ডী বলবো। তাহলে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কারা থাকবে? যাদের মেরুদণ্ড রয়েছে তারা থাকবে, আবার যে সকল প্রাণীদের মেরুদণ্ড নাই তারা হচ্ছে অমেরুদণ্ডী। তো এই যে ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম, এই যে এই সায়েন্সটা, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। আচ্ছা, এরপরে নেক্সট দেখো শারীরবিদ্যা বা ফিজিওলজি। তো শারীরবিদ্যা এখানে কি নিয়ে আলোচনা করা হবে? খেয়াল করো, খুবই মজার, যে শারীরবৃত্তীয় কার্যক্রম নিয়ে এখানে আলোচনা করা হবে। যেমন কি কি হতে পারে? যেমন হতে পারে শ্বসন, হতে পারে রেচন, হতে পারে সালোক সংশ্লেষণ ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে শারীরবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ বা জৈবিক কার্যকলাপ বা জৈবিক কার্যকলাপ নিয়ে এখানে আলোচনা করা হবে। আচ্ছা, তারপরে দেখো যে টিস্যুবিদ্যা, হিস্টোলজি। তো হিস্টোলজিতে তাহলে কি নিয়ে আলোচনা করা হবে? আমরা একটু দেখি। হিস্টোলজি বুঝতেই পারছো, টিস্যুবিদ্যা অর্থাৎ এখানে টিস্যু নিয়ে আলোচনা করা হবে। টিস্যু কি? যখন একাধিক কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে, তখন আমরা সেই কোষগুচ্ছ তাকে কি বলছি? টিস্যু। ওকে, তাহলে টিস্যু নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে আমরা কি বলবো? টিস্যুবিদ্যা বা হিস্টোলজি। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে? টিস্যু এর উৎপত্তি, গঠন, কার্যকলাপ ইত্যাদি নিয়ে এই শাখায় আলোচনা করা হবে। ওকে, নেক্সট আসো যে ভ্রূণবিদ্যা। তো ভ্রূণবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয়? এখানে বুঝতেই পারছো নাম দেখে যে এখানে ভ্রূণ বা এমব্রায়োলজি, ভ্রূণ নিয়ে আলোচনা করা হবে। তো ভ্রূণের উৎপত্তি, আমরা বলতে পারি ভ্রূণ কোথা থেকে উৎপন্ন হয়? জননকোষের উৎপত্তি, জননকোষ থেকে ফার্টিলাইজেশনের মাধ্যমে, তার মানে আগে শুরু হবে জননকোষের উৎপত্তি, ভ্রূণ সৃষ্টি, ভ্রূণের বৃদ্ধি, বিভাজন, বিকাশ, পরিস্ফুটন, তো এই বিষয়গুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় আমরা সেটাকে বলবো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ওকে, নেক্সট ওয়ান দেখো যে কোষবিদ্যা।
কোষবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? কোষ নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এখানে আলোচনা করা হবে কোষ, এর গঠন, কার্যকলাপ, তারপরে আমরা বলতে পারি যে গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে কোষবিদ্যায় আলোচনা করা হবে। তাহলে কিওয়ার্ড কি আমাদের জন্য? কিওয়ার্ড হচ্ছে কোষ, অর্থাৎ কোষের উৎপত্তি, গঠন, বৃদ্ধি, বিকাশ, এইসব, বিভাজন হতে পারে, বিভাজন। তো এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, আমরা সেটাকে বলছি কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটো অর্থাৎ তোমরা জানো সাইটো মানে হচ্ছে কোষ, সাইটো মানে কোষ। ওকে, তারপরে আমরা আসি বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। আচ্ছা, তো বংশগতি বিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? অবভিয়াসলি বংশগতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা লিখি যে বংশগতি, বংশগতি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ একটা বৈশিষ্ট্য বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে বাহিত হওয়ার প্রক্রিয়া, সেটাই হচ্ছে বংশগতি বিদ্যা। তাহলে বংশগতি নিয়ে আলোচনা করা হবে, জিন নিয়ে আলোচনা করা হবে, ডিএনএ, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, এরপরে দেখো যে বিবর্তন বিদ্যা, ইভলিউশন, বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, অর্থাৎ একটা জীবের সৃষ্টি, জীবের সৃষ্টি, অর্থাৎ একটা জীব কিভাবে সৃষ্টি হয়েছিল এর অনেক থিওরি আছে। তো এই যে মনে করা হয় একটা আদি কোষ, সে কোষটা আস্তে আস্তে বিবর্তন হতে হতে প্রকৃত কোষে পরিণত হয়েছে, সেখানে প্লাস্টিড তৈরি হয়েছে, মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে, এভাবে আস্তে আস্তে এক কোষ থেকে বহু কোষ, এভাবে ধারণা করা হয় যে পুরো জীবজগতের উৎপত্তি হয়েছে। তো এটাই হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, অর্থাৎ জীবের সৃষ্টি, জীবের বিকাশ, বিবর্তন ইত্যাদি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি বিবর্তন বিদ্যা বা ইভলিউশন। এরপরে আসো বাস্তুবিদ্যা বা ইকোলজি, অর্থাৎ বাস্তুবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হবে? বাস্তুবিদ্যায় জীবের সাথে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো বাস্তুতন্ত্রে কি হয়? জীবের সাথে সাথে জড় উপাদানের সম্পর্ক, আন্তঃসম্পর্ক, আন্তঃসম্পর্ক। তাহলে এই যে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, সেটাকে আমরা বলছি বাস্তুবিদ্যা বা ইকোলজি, অর্থাৎ ইকোসিস্টেম নিয়ে আলোচনা করা হবে, বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। এবং এখানে কি হয় আমরা জানি, পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ। এখানে হয় শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহ। তো এইসব বিষয় এখানে আলোচনা করা হয়। ওকে, পরে আসো যে নেক্সট 10 নম্বর, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো এন্ডোক্রাইনোলজি এসেছে এন্ডোক্রাইন থেকে বা এন্ডোক্রাইন সিস্টেম থেকে। তো এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি পড়ে? হরমোন, হরমোনস। ঠিক আছে, বিভিন্ন ধরনের হরমোনস নিয়ে আলোচনা করা হবে। হরমোনের কাজ নিয়ে আলোচনা করা হবে যে শাখায়, সেটাকে আমরা বলছি এন্ডোক্রাইনোলজি। ওকে, লাস্ট ওয়ান দেখো যে জীবভূগোল, বায়োজিওগ্রাফি। তো এটা আমাদের একটু বুঝতে হবে যে জীবভূগোল শব্দটা এসেছে কোথা থেকে। যদি তোমরা একটু চিন্তা করো, খুবই ইজি এটা। দেখো জীব অর্থাৎ পৃথিবীতে যত জীব রয়েছে তারা। এরপরে একটু খেয়াল করো যে ভূগোল কথাটা আছে। ঠিক আছে, তো ভূগোল আমরা বলতে আমরা কি বুঝি? যে বিশ্বের বা পৃথিবীর যে ভৌগোলিক অবস্থা। ঠিক আছে, তো বায়ো এটা হচ্ছে জীব, আর জিওগ্রাফি হচ্ছে ভূগোল, অর্থাৎ পৃথিবীর বিস্তৃতি। খেয়াল করো যে বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গাতে বসবাস করে। ঠিক আছে, তো প্রাণীর একটা ভৌগোলিক বিন্যাস আছে বা বিস্তার আছে। যেমন আমরা বলি যে আমরা যেমন দেখি যে আমাদের সুন্দরবনে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তো সেটাকে কি তুমি অস্ট্রেলিয়ায় পাবে না, কারণ সে ওখানে গিয়ে টিকতে পারবে না, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না। তাহলে আমরা বলছি যে এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা শুধু আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট সেখানে আমরা দেখি। আচ্ছা, এরপরে খেয়াল করো যে আমরা যদি আরেকটু চিন্তা করি, পেঙ্গুইন,
পেঙ্গুইন যে পাখি, এই পাখিটাকে আমরা কি আমাদের দেশে এনে রাখতে পারবো? সে কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না, কারণ তার যে দৈহিক গঠন সেটা ওই পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত, এবং এই আমাদের যে পরিবেশ উষ্ণমণ্ডলীয় অঞ্চল সেখানে সে টিকে থাকতে পারবে না। তো আমরা বলছি এটা জীবের ভৌগোলিক বিস্তার, অর্থাৎ বিভিন্ন রকমের জীব বিভিন্ন ভৌগোলিক অংশে বসবাস করে। জীবের ভৌগোলিক বিস্তার নিয়ে আলোচনা করা হবে, ভৌগোলিক বিস্তার। ঠিক আছে, তার মানে এখানে জীবের ভৌগোলিক বিস্তার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা নেক্সট চলে যাই। দেখো যে ফলিত জীববিজ্ঞান, আমরা এতক্ষণ ভৌত জীববিজ্ঞান বা তত্ত্বীয় জীববিজ্ঞানের শাখা নিয়ে আলোচনা করছিলাম, শাখা ছিল 11টি। এখন দেখো ফলিত, অ্যাপ্লাইড, অর্থাৎ এটা আমরা দেখতে পারবো প্রাকৃতিক। যদি আমরা তাকাই চারিপাশে তাহলে বিভিন্ন অ্যাপ্লাইড এই সায়েন্সগুলো আমরা দেখতে পারবো। খেয়াল করো 17টা শাখা, কয়টা? 17টি রয়েছে। এখন আমরা দেখি যে শাখাগুলার আসলে প্রায়োগিক দিকগুলো কোনটা। দেখো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, তোমরা কি দেখেছো ডাইনোসর? কি চোখে দেখেছো? বা আমরা কি রিয়েল দেখেছি? না। তো এই ডাইনোসর আসলে কোথা থেকে আসলো? তো ডাইনোসরের ধারণা, কনসেপ্টটা কোথা থেকে আসলো? আসলে কয়েক হাজার বছর বা কিছু বছর আগে দেখা গিয়েছে যে বিভিন্ন ফসিল, অর্থাৎ ডাইনোসরের কয়েকটা ডাইনোসরের ফসিল এক জায়গা থেকে মাটি খুঁড়ে তুলে নিয়ে আসা হয়েছে। তো এই যে যখন তাদের কঙ্কালের কাঠামো দেওয়া হয়েছে তখন দেখা গেছে এদের স্ট্রাকচারটা কেমন হওয়া পসিবল। ঠিক আছে, তো ওইখান থেকে একটা স্ট্রাকচার জেনারেট করে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে, না ডাইনোসর দেখতে এরকম ছিল। ঠিক আছে, তো তাদের কঙ্কাল দেখে এটা বলা হচ্ছে। তো ওই যে কঙ্কালটা সেটা সেই কোন মেসোজোইক এরা, যেখানে আমরা বলি জুরাসিক পার্ক দেখেছি। তো জুরাসিক যে পিরিয়ড, ওইখানে মূলত ডাইনোসরের আধিপত্য ছিল, তারপরে এরা বিলুপ্ত হয়ে যায়। তো সেই সময় থেকে শুরু করে তাদের যেই কঙ্কাল সেটা মাটির নিচে চাপা পড়ে থেকে দেখো এগুলো কিন্তু নষ্ট হয় নাই, মাটির নিচে চাপা পড়ে থেকেছে এবং পরে এগুলাকে আবার খুঁড়ে তোলা হয়েছে। তো এইগুলাই হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ যে পৃথিবীর প্রচণ্ড তাপ আর যে চাপের প্রভাবে এগুলা কি হয়েছে, বা বাইরের পরিবেশ বা মাইক্রোবস বা অণুজীব এগুলা থেকে দূরে থেকেছে এবং একটা স্ট্রাকচার তৈরি হয়েছে বা অসিফিকেশন হয়েছে। ঠিক আছে, মিনারেলসগুলো এই হাড়ের মধ্যে ঢুকে পড়েছে, হাড়গুলো নষ্ট হয় নাই। তো এই যে নষ্ট হয় নাই এটাকে আমরা বলছি জীবাশ্ম বা অক্ষত রয়েছে। জীবাশ্ম যে শুধু হাড় হতে পারে তেমনটা না, জীবাশ্ম হতে পারে নখ, হতে পারে চুল, বা হতে পারে ছাপ। একটা প্রাণীর ছাপ যেটা পাথরের উপরে থেকে গেছে, রয়ে গেছে, অনেকদিন পরে আবার একটা পাথর, সে পাথরটা দেখা হলো যে ওইখানে একটা প্রাণীর ছাপ থেকে গিয়েছে। ঠিক আছে, বা উদ্ভিদের, তো ওইটাকেও কিন্তু একটা ফসিল বলা হবে। তো এই যে ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাই হচ্ছে প্যালিওন্টোলজি। ঠিক আছে, তাহলে ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হবে, জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এরপরে দেখো জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। তো পরিসংখ্যান বিষয়টা কি আগে সেটা বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, পরিসংখ্যান মানে হচ্ছে, মনে করো যে একটা এলাকায় কতগুলো জীব রয়েছে বা কতগুলো মানুষ রয়েছে, তাদের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে বা কতগুলো শিশু, এই যে একটা আইডিয়া বা এই যে একটা গণনা, এটাকেই মূলত পরিসংখ্যানের টপিক হিসেবে ধরা যেতে পারে। তো আমরা মনে করি সেটা শুধু মানুষের জন্য না ধরে আমরা জীবের জন্য কাউন্ট করি, যে জীবের সংখ্যা, একটা জায়গাতে জীবের সংখ্যা, তার বিস্তৃতি, সেখানে মেল কয়টা, সেখানে ফিমেল কয়টা, ইনফ্যান্ট কয়টা, এই যে এই বিষয়গুলো যখন আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় উপস্থাপন করব, সেটাই হচ্ছে জীব বা বায়ো স্ট্যাটিস্টিক্স বা জীব পরিসংখ্যান বিদ্যা। ঠিক আছে, তো আমরা সিম্পলি বলতে পারি যে জীবের পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়। ওকে, এরপরে দেখো যে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, বুঝতেই পারছো। তো এটাও অ্যাপ্লাইড একটা সায়েন্সের শাখা জীববিজ্ঞানের। দেখো যে পরজীবী বিদ্যা, আমরা পরজীবী দেখেছি পরজীবী বিদ্যা দেখেছি। তো খেয়াল করো, পরজীবীর মধ্যে আছে বিভিন্ন ধরনের পরজীবী, যেমন আমাদের হেড লাইস আছে, এটা কিন্তু আমরা দেখেছি। তারপরেও আছে যোগ, যেটা একটা অস্থায়ী পরজীবী, বাট সেটাও পরজীবী। ওকে, তা এরপরে আমরা জানি যে ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ফাঙ্গাস রয়েছে বা বিভিন্ন মাইক্রোবস রয়েছে, এগুলো সবই হচ্ছে এই পরজীবীর মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই পরজীবীগুলো বিভিন্ন রকমের রোগ ঘটায়, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি যে
পরজীবী বিদ্যায় পরজীবী নিয়ে আলোচনা করা হয়। পরজীবী সংক্রান্ত রোগ, পরজীবিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের এই শাখায়। ওকে, তো এর পরজীবীর মধ্যে কি কি রয়েছে আমরা যদি একটু বলতে যাই, দেখো প্যারাসাইটের মধ্যে যেগুলো পড়বে, যেমন ব্যাকটেরিয়া হতে পারে, ওকে, তারপরে ভাইরাস হতে পারে, আর বিভিন্ন মাইক্রোবস হতে পারে বা অণুজীব এক্সেট্রা। ঠিক আছে, এরপরে আসো যে মৎস্যবিজ্ঞান, আমরা খুব আমাদের চোখে পড়ে, তাই যে মাছ চাষ করা হয়, মাছের ব্রিড তৈরি করা হয়, অল্প জায়গায় কিভাবে বেশি মাছ উৎপাদন করা সম্ভব, প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব, এই যে এগুলো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, এগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞান, আমরা দেখি এগুলো। ঠিক আছে, তো এই যে মৎস্যবিজ্ঞান ফিশারিজ, তো এখানে কি নিয়ে আলোচনা করা হবে? মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ, এর সংরক্ষণ, আমাদের মৎস্য সম্পদ সংরক্ষণ করা জরুরি। এরপরে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট খুবই জরুরি। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ। এরপরে দেখো কীটতত্ত্ব, অর্থাৎ কীট নিয়ে আলোচনা করা হবে, এখানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। তোমরা এই যে ইংলিশ যে টার্মটা রয়েছে সেটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে পড়তে হবে, এগুলোও কিন্তু জানা জরুরি। যদি তোমাকে বলে কীটতত্ত্ব তাহলে তুমি বুঝতে পারছো এখানে কীট নিয়ে আলোচনা করা হয়, কিন্তু যদি তোমাকে বলে এন্টোমোলজি এই শাখায় কী নিয়ে আলোচনা করা হয়, তো তুমি যদি না জানো তাহলে পারবে না। আবার এটা ইংলিশে দিতে পারে, আবার এমনও দিতে পারে এন্টোমোলজি বাংলায়। এখন বলো এন্টোমোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? ঠিক আছে, তো তোমাদের জন্য এগুলো জানাটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো কীট নিয়ে আলোচনা করা হবে, কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তো কীট পতঙ্গ কি উপকার করে অপকার করে এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। উপকার অপকার, আমরা জানি আমাদের জন্য উপকারী কীট পতঙ্গ রয়েছে, তাই না? মৌমাছি, ওকে, আবার অপকারীও রয়েছে যেমন লোকাস্ট। ওকে, এরপরে আসছে যে অণুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হবে? মাইক্রোবস অর্থাৎ অণুজীব নিয়ে আলোচনা করা হবে। অণুজীবের মধ্যে কি কি পড়ে? যে ব্যাকটেরিয়া পড়বে, ভাইরাস পড়বে, ছত্রাক পড়বে। ঠিক আছে, তো আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, তারপর আমরা বলি যে ফাঙ্গাস এক্সেট্রা। এই যে এই জিনিসগুলো তো অণুজীব নিয়ে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। তো অণুজীবের অপকার উপকার এগুলো সবই রয়েছে, এছাড়াও এদের দ্বারা রোগও হয়ে থাকে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা বলতে পারি অপকার আছে, যেমন বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। ঠিক আছে, কলেরা, তারপর ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম এর কারণে হয়। উপকার অপকার, এবং আমরা বলতে পারি যে রোগ, এটা অপকারের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রায়োগিক শাখা, এবং এটার নাম হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। আচ্ছা দেখো কৃষি বিজ্ঞান, আমরা জানি আমাদের দেশ কি কৃষি নির্ভর দেশ। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। ফসলের তো দেখা যায় যে কিছু কিছু ফসল আছে যেগুলো খরা সহ্য করতে পারে না, কিছু কিছু ফসল আছে যেগুলো পানি অতিরিক্ত বন্যা সহ্য করতে পারে না। তো এইগুলোর জন্য বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হয়েছে। ঠিক আছে, ম্যানেজমেন্টের জন্য। তো এই কৃষি নিয়ে মূলত যে শাখা আলোচনা করা হয় তো সেটাই হচ্ছে কৃষি বিজ্ঞান। তো এখানে সিম্পলি বলবা কৃষি। আচ্ছা, এরপরে আসলে যে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। তো মেডিকেল সায়েন্স ওই যে আমরা এরপরে এইচএসসিতে যাব, তারপরে যে অ্যাডমিশন দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে যাব, তো ওই যে চলে গেলাম মেডিকেল সায়েন্সে। ঠিক আছে, তো ওইখানে যে টপিকগুলো পড়ানো হয় হিউম্যান বডি বা মেডিকেল নিয়ে,
মানবদেহের সব রোগ, মানবদেহের অস্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। ওকে, তাহলে এখানে চিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান। এরপর আসো জিন প্রযুক্তি। এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জিন নিয়ে আলোচনা করা হবে। জিনের মডিফিকেশন, ঠিক আছে, জিনের মডিফিকেশন নিয়ে আলোচনা করা হবে। এবং জিন প্রযুক্তির মাধ্যমে আমরা কি করব? নতুন নতুন ভ্যারাইটি উদ্ভিদ বা নতুন নতুন ভ্যারাইটি প্রাণী, ব্রিডের প্রাণী তৈরি করা হয় এই জিন প্রযুক্তির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ এখানে প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে। আমরা সিম্পলি বলবো প্রাণ রাসায়নিক কার্যাবলী। প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, ওকে, তো আমাদের এই টপিকগুলো হলো। এরপর আমরা নেক্সট চলে আসি, আমাদের বাকি থাকলে 11 থেকে 17। দেখো পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট সায়েন্স। তো এনভায়রনমেন্ট সায়েন্সে কি নিয়ে আলোচনা করা হবে? এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করা হবে, পরিবেশ নিয়ে আলোচনা করা হবে। পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, তার মানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। যে বিজ্ঞানের যে শাখায় সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট সায়েন্স। এরপর আছে সামুদ্রিক জীব বিজ্ঞান বা ওশানোগ্রাফি, অর্থাৎ সমুদ্রের জীব। তো সমুদ্রে কি কি ধরনের জীব আছে, এদের বৈশিষ্ট্য কেমন, তারপর আমরা বলতে পারি এরা কেন টিকে আছে সমুদ্রে। ঠিক আছে, তারপর আবার বলতে পারি যে আমাদের মানব কল্যাণে এই সামুদ্রিক জীবের ইয়েটা কি, আসলে গুরুত্বটা কি, এগুলো নিয়ে আলোচনা করা হবে এই যে ওশানোগ্রাফি শাখায়। ওকে, এরপর আসো বন বিজ্ঞান যা ফরেস্ট্রি আমরা বলছি। তো বন বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হবে? বন ব্যবস্থাপনা, সংরক্ষণ, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে বন বিজ্ঞানে। এরপরে দেখো জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। ঠিক আছে, জীব প্রযুক্তি, প্রযুক্তি নির্ভর জীব বিজ্ঞান। ওকে, এরপরে আসো যে ফার্মাসিতে কি নিয়ে আলোচনা করা হবে? ঠিক আছে, নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ফার্মাসি এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা ঔষধ শিল্প, আমরা বলতে পারি ঔষধ শিল্প, ঔষধ নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এরপর আসো বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ। এখানে কি নিয়ে আলোচনা করা হবে? ওয়াইল্ড যে অ্যানিমালগুলো রয়েছে বা প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ, বিস্তার, ব্যবস্থাপনা, এগুলো নিয়ে আলোচনা করা হবে। বন্য প্রাণী নিয়ে এখানে আলোচনা করা হবে। এবং লাস্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা আমরা বলতে পারি কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর বিজ্ঞান। কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর বিজ্ঞান। যেমন দেখো যে যেমন এক্সাম্পল হিসেবে দেয়া আছে ক্যান্সার। আমরা কম্পিউটারের মাধ্যমে আগে নির্ণয় করব যে কোন জিনের কারণে আসলে ক্যান্সারটা তৈরি হচ্ছে, তো এটাকে আসলে রিমুভ করা যায় কিনা। তো এগুলো যখন আমরা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করব, তো সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই অ্যানালাইসিস করার ফলে কি হবে, আমরা আসলে একটা আইডিয়া পাবো যে ওই জিনে বা এই টাইপের জিনে এরকম হতে পারে। তখন আমাদের ক্ষেত্রটা কমে আসলো, তাহলে আমাদের অল্প সংখ্যক জিন নিয়ে কাজ করতে হবে। যদি এরকমটা না থাকতো তাহলে আমাদের মানবদেহের সব জিন নিয়ে কাজ করতে হতো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং এটা হচ্ছে খুব এমার্জিং একটা শাখা এবং বর্তমানে খুব বেশি ডিমান্ডিং। ওকে, এরপরে আসো
আমরা আসি যে নেক্সট টপিক, জীবের শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস বলতে আসলে আমরা কি বুঝি? ওই যে বললাম যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে আমরা জীবগুলাকে ক্যাটাগরিভুক্ত করব বা ভাগ করব, গ্রুপে গ্রুপে ভাগ করব। তো বিষয়টা কেমন? ওই যে বললাম মেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ দিলাম আর অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ দিলাম, ঠিক আছে? তো মেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড আছে এদেরকে আমরা মেরুদণ্ডী বলবো, আর যাদের মেরুদণ্ড নাই তাদেরকে আমরা বলবো অমেরুদণ্ডী। তো এইটাই হচ্ছে একটা গ্রুপে ভাগ করা। তো এটা একটা ক্লাসিফিকেশনের অংশ বা শ্রেণীবিন্যাসের অংশ। এখন আসো যে এখানে আমাদের এই কথাটা ইম্পর্টেন্ট, উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ, এই এত সংখ্যক প্রজাতির কি করা হয়েছে? বর্ণনা দেওয়া হয়েছে, বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বর্তমান পর্যন্ত দেখো প্রাণীর প্রায় 13 লক্ষ এবং উদ্ভিদের প্রায় 4 লক্ষ প্রজাতির বর্ণনা দেওয়া হয়েছে। ওকে, এরপরে আসো যে জীবের শ্রেণীবিন্যাস আসলে কাকে বলে আমরা একটু ইয়েতে দেখি, সংখ্যা আকারে দেখি। সমস্ত জীবজগৎকে সঠিকভাবে জানা ও সুষ্ঠুভাবে বিন্যাস করা ও সাজানোর জন্য জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এইটা হচ্ছে একটা কমপ্লিট ডেফিনেশন, তোমরা এটা করতে পারো, অথবা তোমরা বিষয়টা বুঝে থাকলে নিজের মতো করেই কিন্তু লিখতে পারবে। এটা এত বেশি কঠিন না, পড়াশোনা কিন্তু সহজ যদি তুমি একটু চালাক হও। দেখো ক্যারোলাস লিনিয়াস, তো ইনি কি? ইনি হচ্ছেন ফাদার অফ ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি, অর্থাৎ ইনি কি? শ্রেণীবিন্যাসবিদ্যার জনক, ঠিক আছে? তো ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণীবিন্যাসবিদ্যার জনক। এখন ক্যারোলাস লিনিয়াস যেহেতু শ্রেণীবিন্যাসবিদ্যার জনক, তো আমাদের উনার সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে। যেমন উনার জাতীয়তা বা ন্যাশনালিটি কি যদি আমরা বলি, তো উনি ছিলেন সুইডেনের সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ছিলেন, প্রকৃতি বিজ্ঞানী, ওকে, বা প্রকৃতিবিদ, ন্যাচারালিস্ট। ন্যাচারালিস্ট আমরা কি বলি ইংরেজিতে? ন্যাচারালিস্ট, ন্যাচারালিস্ট। আচ্ছা, এরপরে আসো যে শিক্ষা, তিনি কোথা থেকে শিক্ষা লাভ করেছিলেন? অপসালা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। এরপরে আসো যে উনি কি বিষয়ে ডিগ্রি লাভ করেছিলেন? ওনার ডিগ্রিটা কি বিষয়ে ছিল বলো তো? চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। এরপরে বা মেডিকেল সায়েন্স। এরপরে দেখো উনি পেশায় কি ছিলেন? অ্যানাটমির অধ্যাপক, অ্যানাটমির অধ্যাপক ছিলেন, ঠিক আছে? ওকে, তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে। আচ্ছা, এরপরে দেখো যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাসের লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা দেখো, তো শ্রেণীবিন্যাসের লক্ষ্যটা কি? একটু আমরা কিওয়ার্ডগুলো দেখবো, আমরা শুধু কিওয়ার্ডগুলো জানবো, কিওয়ার্ডগুলো দেখেই পরবর্তীতে আমরা ইলাবোরেট করে লিখতে পারবো। কিওয়ার্ডটা জাস্ট জানবো। দেখো, বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা, অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, ঠিক আছে? তাহলে এই যে বিশাল আর বৈচিত্র্যময় জীবজগৎ, সেটাকে সহজভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা, এটাই হচ্ছে জীববিজ্ঞানের লক্ষ্য। এরপরে আসো যে শ্রেণীবিন্যাস বিদ্যার লক্ষ্য বা শ্রেণীবিন্যাসের লক্ষ্য। এরপরে আসো উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আসলে আমরা শ্রেণীবিন্যাস কেন করব, আমাদের উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা জানতে চাই, দেখো প্রতিটি জীবের, আমি কিওয়ার্ডগুলো মার্ক করে রেখেছি, প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ একটা জীব কোন দলের মধ্যে পড়ছে, কোন উপদলের মধ্যে পড়ছে, কেন পড়ছে, তার কোন বৈশিষ্ট্যের কারণে পড়ছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করব। নেক্সট দেখো যে এবং জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তো আমরা যে জ্ঞানটা অর্জন করলাম সেটাকে কি করব? ভুলে যাব না, সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো পূর্ণাঙ্গ জ্ঞানকে কি করব? সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব, কারণ এত বেশি তো কেউই জানতে চাইবে না। আমরা সবসময় কি শর্ট ট্রিক পছন্দ করি বেশি, তাই না? ছোট ছোট জিনিস যেটা আমাদেরকে হেল্প করবে মনে রাখার জন্য।
যেমন আমি তোমাদের জন্য বানিয়েছি। তো এরকম সেটাকে কি পূর্ণাঙ্গ জ্ঞানকে আমরা কি করব, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব এবং দেখো যে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণ করব। আসলে আমি তাকে কি নামে ডাকবো, তাকে তো একটা নাম দিতে হবে, ঠিক আছে? নাম যদি না দিই তাহলে আমি তাকে চিনবো না, পরবর্তীতে তাকে আমি কি কি হিসেবে ডাকবো, কল করব। তো নাম দিতে হবে, নামকরণের ব্যবস্থা করতে হবে এবং সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করতে হবে। তাহলে দেখো প্রয়োজনীয় এখানে এই কথাটা যে অনেক জীব আছে, আসলে পৃথিবীতে যা জিনিসপত্র রয়েছে বা যা কিছু আছে, জড় বা জীব, কোনোটাই কিন্তু অহেতুক না, সব কিছুরই কোনো না কোনো প্রয়োজন রয়েছে। তাহলে জীব যেহেতু এটার কোনো না কোনো প্রয়োজন আছে, হতে পারে সেটা উপকারী, হতে পারে সেটা অপকারী। তো দেখো প্রয়োজনীয় জীবগুলোকে কি করব, আমরা শনাক্ত করব এবং এদের সংরক্ষণ করব। কারণ কি, কারণ সেটা আমাদের জন্য প্রয়োজন। যদি আমরা সংরক্ষণ না করি তাহলে দেখা যাবে একসময় সবাই মরে গেছে, জীবটা আর নাই পৃথিবীতে। তো এটা আমাদের জন্য ক্ষতিকর, এজন্য আমরা কি করব, এটাকে সংরক্ষণ করব। তাহলে আবার আমি একটু বলি, দেখো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করব। এরপরে দেখো যে আমাদের যে আহরিত জ্ঞান, আমরা যে জ্ঞান আহরণ করলাম সেটাকে সঠিকভাবে আমরা সংরক্ষণ করব এবং এটাকে তো উপস্থাপন করা লাগবে। আমি যে নিজে জানলাম তাতে তো হবে না, আমাকে জানাতে হবে অন্যকে। তো সেটাকে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব এবং নামকরণ, ওই যে জীবটা, এক একটা জীব যে আমরা আইডেন্টিফাই করলাম বা হচ্ছে শ্রেণীবিন্যাস করলাম, তাদের নাম দিতে হবে। তো নামকরণ করব এবং নামকরণের পরে আমাদের দেখতে হবে যে প্রয়োজনীয় যে জীবগুলো সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে, সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আর এর ফলে আমরা আমাদের যে কল্যাণ, মানব কল্যাণের যে প্রয়োজনীয় জীবগুলো, এগুলোকে টিকিয়ে রাখতে পারবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তো শ্রেণীবিন্যাসের লক্ষ্য এবং উদ্দেশ্যটা বিশেষ করে 2 নম্বরের জন্য সিকিউতে আসতে পারে অথবা বিভিন্নভাবে আসতে পারে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসো জীবজগৎ বা বলতে পারি আমরা পৃথিবীতে যত জীব রয়েছে তাদেরকে একসাথে আমরা জীবজগতের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? তো এই জীবজগৎকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কি, উদ্ভিদ জগৎ এবং 2 নম্বর হচ্ছে প্রাণী জগৎ, ঠিক আছে? তো উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, অর্থাৎ উদ্ভিদ জগতের মধ্যে সব উদ্ভিদ পড়বে এবং প্রাণী জগতের মধ্যে সব প্রাণীগুলো পড়বে। তো এটা অনেক আগের শ্রেণীবিন্যাস, যখন আসলে প্রাথমিক ধারণা শুরু হয়েছিল সেই সময়কার শ্রেণীবিন্যাস। কিন্তু আমরা জানি কি, উদ্ভিদ এবং প্রাণী ছাড়াও আরও বিভিন্ন ধরনের জীব রয়েছে যারা উদ্ভিদও নয় আবার প্রাণীও নয়। তো সেগুলো তো আমাদের ক্যাটাগরি করতে হবে। আচ্ছা, এরপর আসলে শ্রেণীবিন্যাসের ক্রাইটেরিয়া, মানে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এই শ্রেণীবিন্যাসটা করলাম। আর এই হুইটেকার উনি দেখলেন যে এই যে ক্রাইটেরিয়া, এগুলোর ভিত্তিতে জীবজগতের শ্রেণীবিন্যাস করা যায়। তো সেগুলো কি কি খেয়াল করো একটু। ডিএনএ ও আরএনএ এর প্রকারভেদ, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ কত প্রকার বা কি কি ধরনের ডিএনএ আছে বা হচ্ছে কেমন। তো এই যে প্রকারভেদের উপর ভিত্তি করে, কার ডিএনএ আছে, কার আরএনএ আছে, কার দুইটাই আছে, এই সবের উপর ভিত্তি করে আসলে উনি দেখলেন যে ক্যাটাগরি করা যায় কিনা। এরপরে দেখো দেহকোষের সংখ্যা ও বৈশিষ্ট্য, অর্থাৎ একটা জীব আছে যে হচ্ছে এককোষী, আবার আরেকটা জীব আছে যে বহুকোষী। যেমন আমরা মাল্টিসেলুলার, আমাদের অনেক কোষ রয়েছে, ঠিক আছে? তো এই যে দেহকোষ সংখ্যা ও বৈশিষ্ট্য, অর্থাৎ এক একটা কোষের এক এক রকম বৈশিষ্ট্য। যেমন আমাদের নার্ভ সেল একরকম বা হচ্ছে স্নায়ুকোষ একরকম, আবার আমাদের ব্লাড সেল বা হচ্ছে রক্তকোষ, রক্তকণিকা যেটাকে আমরা বলে থাকি, সেটা একরকম। তো এই যে ধরন বা বৈশিষ্ট্য আলাদা, বিভিন্নতা, এটার উপর ভিত্তি করে উনি বিভক্ত করেছিলেন জীবজগৎকে। এরপরে লাস্ট ওয়ান দেখো, খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে যত জীব রয়েছে তারা কিন্তু সবাই একই রকমভাবে খাদ্য গ্রহণ করে না, ঠিক আছে? খাদ্যাভ্যাসের কিছু পার্থক্য আছে। খুব সহজ এক্সাম্পল, যেমন আমরা দেখি যে যারা সবুজ উদ্ভিদ, এরা কি অটোট্রফিক, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করে, সহজই। কিন্তু যারা আমরা রয়েছি প্রাণী, তারা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমরা হচ্ছে হেটেরোট্রফিক। তো এই যে খাদ্যাভ্যাস আমাদের ভিন্ন, এর জন্য এটার একটা ক্রাইটেরিয়া হতে পারে। আচ্ছা, তো কত সালে আর.এইচ. হুইটেকার 1969 এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কয়টা কিংডমে ভাগ করেছিলেন? 5 কিংডম। কয়টা কিংডমে উনি ভাগ করেছিলেন? 5 কিংডম, ঠিক আছে? ওকে, এরপরে দেখো মার্গুলিস, ওনার পরে মার্গুলিস 1974 2টা সুপার কিংডমে উনি যে 5 কিংডমে ভাগ করলেন, সেটাকে আবার উনি
দুইটা সুপার কিংডমের মধ্যে ফেলে ওইগুলাকে আবার অর্গানাইজ করলেন। দেখো প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো এখানে তোমাদের বলে রাখি প্রো মানে অ্যানসিয়েন্ট বা আদি, আমরা বলতে পারি ফলস বা অপ্রকৃত, ঠিক আছে। আর ক্যারিওন মানে হচ্ছে নাট বা নিউক্লিয়াস, আমরা বলি নিউক্লিয়াস। ওকে, এরপরে দেখো ইউক্যারিওটা। ইউ মিনিং ট্রু, সত্যি, ঠিক আছে, প্রকৃত। আর ক্যারিওন মানে নাট অর নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে দুইটা সুপার কিংডমে উনি ভাগ করেছেন। তো আমরা দেখলাম যে কেন ভাগ করা হয়েছে। প্রোক্যারিওটাদের নিউক্লিয়াসটা অপ্রকৃত, ঠিক আছে, সত্যি না, মিথ্যা নিউক্লিয়াসই নাই, অগঠিত। আবার ইউক্যারিওটার যেটা ইউক্যারিওট, তো তাদের কি, তাদের আছে প্রকৃত নিউক্লিয়াস, সত্যিকারের নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে এইরকমভাবে ভাগ করা হয় যদি আমরা পুরোটা একটু ইলাস্ট্রেট করতে চাই। তো জীবজগৎ, ঠিক আছে। এরপরে আসো এর সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা, যেটা মার্গুলিস 1974-এ ক্যাটাগরিভুক্ত করেন। এরপরে দেখো প্রোক্যারিওটার মধ্যে পড়বে একটা রাজ্য, সেটা কি মনেরা, এবং ইউক্যারিওটার মধ্যে পড়বে বাকি 4টা রাজ্য। হোয়াইটটেকার যেই 5টা রাজ্য ভাগ করেছিলেন সেটাই দেখো 1 2 3 4 এভাবে ভাগ। এখন 2 নম্বর রাজ্য কি, প্রোটিস্টা। 3 নম্বর রাজ্য কি, ফাঞ্জাই। 4 নম্বর প্ল্যান্টি, 5 নম্বর অ্যানিমেলিয়া। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, ইউক্যারিওটার কিন্তু প্রথম প্রতিষ্ঠা, আমরা যদি একটু টেকনিক্যালি বলতে যাই, হ্যাঁ ইউক্যারিওটা এই সুপার কিংডমের প্রথম রাজ্যটা হচ্ছে প্রতিষ্ঠা, কিন্তু এটা পুরোটাই যখন আমরা বিবেচনা করব সেটা হচ্ছে রাজ্য 2। তো যখন তোমাদেরকে বলা হবে রাজ্য 2 এর নাম কি বা কোনটা রাজ্য 2, তখন আমরা কি বলবো, এটা প্রতিষ্ঠা। ওকে, আবার যদি বলি যে রাজ্য 3, তাহলে কোনটা, ফাঞ্জাই। এইভাবে আসবে। আমরা এদের কিন্তু রাজ্য 1 2 3 4 এই ক্যাটাগরি, এই স্টেপগুলো কিন্তু মিস হবে না, ঠিক আছে। তাহলে রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5 এভাবেই চলতে থাকবে। এবং রাজ্য 2 যখন বলা হবে প্রতিষ্ঠা, রাজ্য 1 যখন বলা হবে মনেরা, রাজ্য 5 যখন বলা হবে অ্যানিমেলিয়া, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এরপরে আসো যে সুপার কিংডম 1। তো এই সুপার কিংডমের মধ্যে খেয়াল করো, আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। আদিকোষী, এরা কেমন আদিকোষী, এদের কোষটা কেমন, আদি। অর্থাৎ আমরা দেখলাম যে নিউক্লিয়াস যাদের সুগঠিত না, তারাই হচ্ছে আদিকোষী। তো আমরা দেখো এটাকেও কিন্তু বলতে পারি আদিকোষী, আর এর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এককোষী, এরা অবশ্যই এককোষী হবে, ঠিক আছে। প্রোক্যারিওটা এককোষী এবং আণুবীক্ষণিক, অর্থাৎ তোমরা বুঝতে পারছো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরপরে আসি যে রাজ্য কি পড়বে, এর মধ্যে রাজ্য 1 মনেরা। আচ্ছা, এরপরে আসো প্রকৃত কোষী বা সুপার কিংডম 2, যেটা আমরা বলছি ইউক্যারিওটা। এটা ছিল প্রোক্যারিওটা। তো ইউক্যারিওটার মধ্যে খেয়াল করা, এটা প্রকৃত কোষী, এককোষী হতে পারে, আবার বহুকোষীও হতে পারে, যেমন আমরা। ওকে, দেখো এককোষী অথবা বহুকোষী। আবার আছে একক বা কলোনিয়াল, মানে এরা একসাথে একা থাকতে পারে, একা থাকে, লোনলি। অথবা হতে পারে কলোনিয়াল, দলবদ্ধভাবে থাকতে পারে, তো বিভিন্নভাবে থাকতে পারে। আচ্ছা, এর মধ্যে রাজ্য কি পড়বে, রাজ্য 2 প্রতিষ্ঠা, রাজ্য 3 হচ্ছে ফাঞ্জাই বা রাজ্য 4 প্ল্যান্টি এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এই দুটার মধ্যে পার্থক্য দেখব। তো এটা আসতেই পারে, প্রোক্যারিওটার সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে যে প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে পার্থক্য দেখাও 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন, সেগুলো নেয়। আচ্ছা, অথবা আসতে পারে সিকিউ এর গ, বিভিন্নভাবে আসতে পারে। খেয়াল করো বৈশিষ্ট্য, নিউক্লিয়াস। তাহলে আমরা কি বলবো, প্রোক্যারিওটার ক্ষেত্রে আদি নিউক্লিয়াস বিশিষ্ট,
প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা বলবো এরা আদি নিউক্লিয়াস বিশিষ্ট, আদি নিউক্লিয়াস বা নিউক্লিয়াস কেমন? অগঠিত, অগঠিত। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমাদের ইউক্যারিওটার কথা আসে তখন আমরা কি বলবো? প্রকৃত নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস। তোমরা একটু ভালো করে লিখবে পরীক্ষার সময়, অর্থাৎ তোমরা লিখবে আদি নিউক্লিয়াস বিদ্যমান বা নিউক্লিয়াসটা অগঠিত। ঠিক আছে, এরকম হবে প্রকৃত নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা আমরা বলতে পারি সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত। এরপরে আসো ডিএনএ। ডিএনএর ক্ষেত্রে প্রোক্যারিওটা, এখানে আমরা দেখি যে ডিএনএ তে ডিএনএ আমরা শুধু জাস্ট একটু সহজ করে লিখি, ডিএনএ সাইটোপ্লাজমে, প্লাজমে মুক্ত অবস্থায় থাকে ক্রোমাটিন জালিকা হিসেবে। ঠিক আছে, ক্রোমাটিন জালিকার মধ্যে, ক্রোমাটিন জালিকার মধ্যে, বা হতে পারে গোলাকার যেটা প্লাজমিডে আছে। আচ্ছা এরপরে আমরা আসি যে ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং ডিএনএটা দ্বিসূত্রক, ওইখানে দ্বিসূত্রক ছিল। ঠিক আছে, এরপরে দেখো যে আবরণী বেষ্টিত অঙ্গাণু, অর্থাৎ প্রোক্যারিওটার ক্ষেত্রে কেমন আর ইউক্যারিওটার ক্ষেত্রে কেমন আমরা একটু দেখি। প্রোক্যারিওটাতে আবরণী বেষ্টিত অঙ্গাণু নেই, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই। ইউক্যারিওটার মধ্যে আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে। আছে রাইবোজোম, রাইবোজোম আছে এবং সেটা কি? আদি রাইবোজোম 70S। আর এখানেও আছে, সেটা কি? 80S, প্রকৃত রাইবোজোম। ওকে, কোষ বিভাজন। তো কোষ বিভাজনটা কিভাবে হয়, কি ধরনের আমরা দেখি। প্রোক্যারিওটার ক্ষেত্রে দ্বিবিভাজন আমরা পড়েছি, তাই না? দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। ওকে, এরপর আসি যে এর কোষ বিভাজনটা কেমন। মাইটোসিস, মাইটোসিস অর মিওসিস। ও মিওসিস, দুই ধরনেরই কোষ বিভাজন আমরা এখানে দেখব। আচ্ছা শ্বসন, শ্বসনটা কেমন? প্রোক্যারিওটের ক্ষেত্রে অবাধ আর এদের ক্ষেত্রে সবাধ। আচ্ছা এরপরে দেখো রাজ্য, রাজ্য 1, রাজ্য, রাজ্য 1। আর এদের ক্ষেত্রে কি কি পড়বে? রাজ্য 2 থেকে 5, রাজ্য 2 to 4, 5। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্য সুন্দরভাবে হয়ে গেল। তো তোমরা যদি বৈশিষ্ট্যগুলো শুধু মনে রাখো আর প্রোক্যারিওটা ইউক্যারিওটা সম্বন্ধে যদি ধারণা থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো যে আমরা রাজ্যগুলো নিয়ে, আমরা যে 5টা রাজ্য পড়লাম এই রাজ্যগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা খুব সহজে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে করলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো টেনশনই করা লাগবে না। দেখো এক্সাম্পল, আমরা প্রথমেই কি দেখবো? এক্সাম্পলস। তো এক্সাম্পলে কি আছে খেয়াল করো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া অর্থাৎ মনেরার মধ্যে কারা পড়বে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা এরপরে দেখো নীলাম সবুজ শৈবাল, যেটাকে বলা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। অর্থাৎ এটা শৈবালের মধ্যে পড়ে না বা প্ল্যান্টের মধ্যে পড়ে না, এটা কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। আমরা বলতে পারি এটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কিন্তু ব্যাকটেরিয়াও না, সায়ানোব্যাকটেরিয়া আলাদা একটা গ্রুপ। আচ্ছা এটাকে আমরা সংক্ষেপে বলছি ব্লু, বিজিএ, বিজিএ। এবং এক্সাম্পল হচ্ছে নস্টক,
এই যে তোমাদের দেখো খেয়াল করো নস্টক দেওয়া আছে, এই যে এরকম দেখতে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম ব্যাকটেরিয়া কেমন, নীলাভ সবুজ শৈবাল কেমন, ব্যাকটেরিয়াটা কেমন দেখতে। তাহলে আমরা এবার বৈশিষ্ট্যগুলো আসি, আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ক্যারেক্টার্স, তো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে খেয়াল করো গঠন, গঠন অর্থাৎ এটার গঠনটা কেমন। তো গঠন দেখো এককোষী, ওই যে বললাম এরা সবাই এককোষী। ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি বলো তো? ফিলামেন্টাস মানে হচ্ছে এই যে একটার সাথে আরেকটা এরকম এরকম ভাবে লেগে আছে, একটা সুতার মতো গঠন তৈরি করেছে, তাই না? সুতার মতো বা ফিলামেন্টের মতো, সুতার মতো বা ফিলামেন্ট, ফিলামেন্ট, ফিলামেন্ট আছে বিধায় আমরা এটাকে কি বলছি? ফিলামেন্টাস। কখনো কখনো দেখা যায় যে একটা কোষের সাথে আরেকটা কোষ, আরেকটা কোষের সাথে আরেকটা কোষ লেগে লেগে একটা চেইনের মতো বা ফিলামেন্টের মতো তৈরি করে, সুতার মতো তৈরি করে, ওটাকে আমরা বলছি ফিলামেন্টাস। এবং কলোনিয়াল মানে ওই যে আগেই বললাম এরা দলবদ্ধ। ফিলামেন্টাস যেহেতু খেয়াল করো, তার মানে একজনের সাথে আরেকজন লেগে আছে, তো এইভাবে যখন আছে তার মানে তারা দলবদ্ধ অবস্থায় আছে, দলবদ্ধ, ঠিক আছে, এজন্য আমরা এটাকে বলছি কলোনিয়াল। এরপরে দেখো নিউক্লিয়াস এবং অঙ্গাণু, তো নিউক্লিয়াস এবং অঙ্গাণু, তো এটা যদি আমাদের হয় ক্যাটাগরি হয়, ক্যারেক্টার হয়, তাহলে এদের নিউক্লিয়াসটা কেমন, অঙ্গাণু কেমন, সেটা আমরা দেখব। অগঠিত, নিউক্লিয়াসটা কেমন? অগঠিত, এদের কোনো নিউক্লিয়াস নেই। দেখো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ নেই, তার মানে যেহেতু অগঠিত, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে। এটা যদি একটু নিউক্লিয়াস হয় তাহলে দেখো এখানে নিউক্লিওলাস থাকে, তারপরে ক্রোমাটিন জালিকা থাকে, ঠিক আছে, ক্রোমাটিন তন্তু থাকে, তো এই উপাদানগুলো থাকে। আবার কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে বা একটা মেমব্রেন থাকে, ঠিক আছে, তো এগুলো কিছুই নাই, এগুলো কিছুই নাই, অনুপস্থিত। তাহলে আমরা বলতে পারি কি এদের নিউক্লিয়াসটা অগঠিত, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ নেই। শুধু কি আছে? অঙ্গাণুর মধ্যে শুধুমাত্র রাইবোজোম আছে। দেখো রাইবোজোম আছে, অর্থাৎ অঙ্গাণুর মধ্যে মাত্র রাইবোজোম আছে। রাইবোজোমের কাজ কি জানো? কাজ হচ্ছে প্রোটিন তৈরি, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি। তো ব্যাকটেরিয়া এদেরও কিন্তু প্রোটিন দ্বারা গঠিত দেহ, আবার নীলাভ সবুজ শৈবাল এদের দেহও কিন্তু প্রোটিন দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। তাহলে প্রোটিন যদি তৈরি না হতো তাহলে এদের অস্তিত্বই থাকতো না, এই জন্য এই রাইবোজোমটা রয়েছে। অর্থাৎ রাইবোজোম রয়েছে প্রোক্যারিওটসদের, রাইবোজোম রয়েছে ইউক্যারিওটসদের। তাই আমরা এই রাইবোজোমকে কি বলি জানো? সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু, অর্থাৎ এই অঙ্গাণু সবারই রয়েছে, উপস্থিত আছে। ওকে, এরপরে দেখো খাদ্য গ্রহণ, অর্থাৎ এই যে মনেরা রাজ্যের জীবগুলো এরা কি পদ্ধতিতে খাবার গ্রহণ করে, ঠিক আছে। আমরা যদি দেখি, দেখো শ্বসন, শ্বসন অর্থাৎ এরা অ্যাবজর্পশন করে। আমরা দেখেছি না স্পঞ্জ চিপে পানির মধ্যে রাখলে সেটা পানি বা লিকুইডটাকে শুষে নেয়, তো এটাই হচ্ছে শোষণ। এরা শোষণ পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে। হতে পারে আমাদের দেহে অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক মনেরা রাজ্যের জীব আছে, তো তারা কি করে আমাদের যে পুষ্টিগুলো সেগুলো শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, তো এটা হচ্ছে শোষণ। এরপর আসো ফটোসিনথেটিক, যদি ক্লোরোফিল থাকে। দেখো এই যে নীলাভ সবুজ শৈবালে, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াতে কি থাকে? ক্লোরোফিলটা থাকে, রঞ্জকটা থাকে। যেহেতু রঞ্জকটা আছে এজন্য এরা কি করে জানো? সূর্যের আলোকে কাজে লাগায় খাবার তৈরি করতে পারে। তো আমরা বলছি এই ক্ষেত্রে যে ফটোসিনথেটিক, অর্থাৎ সালোকসংশ্লেষণ করতে পারে, ঠিক আছে। কিছু কিছু ফটোসিনথেটিকও হয়, ক্লোরোফিল থাকার কারণে এরা সালোকসংশ্লেষণ করতে পারে, কিন্তু প্লাস্টিড নেই। আগেই বলেছি অঙ্গাণুর মধ্যে শুধু রাইবোজোম আছে আর অন্য কোনো কিছু নেই, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কোষ বিভাজন। কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে, যেটাকে আমরা বলছি অ্যামাইটোসিস। তো দ্বিবিভাজন পদ্ধতিটা কেমন? এই যে একটা কোষ, মনে করো একটা ইস্টেরিশিয়া কোলাই, ওকে, তো এই যে কোষটা, এই যে কোষ যদি আমরা দ্বিবিভাজন করতে যাই তাহলে কেমনে বিভাজিত হবে? এরকম একটা খাঁজ তৈরি হবে, তারপরে বিভিন্ন অঙ্গাণুগুলো ভাগ হবে, সমবন্টন হবে, তারপরে দুইটা আলাদা হয়ে যাবে, দুইটা আলাদা হয়ে যাবে। তো এই যে এই পদ্ধতিতে যখন বিভাজনটা হলো তখন আমরা বলছি এটা দ্বিবিভাজন, ঠিক আছে। তো এই দ্বিবিভাজন পদ্ধতিতে এরা কোষ বিভাজন করে থাকে। তো দেখো এখানে আছে আমাদের ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়ার গঠন।
তো এরকমভাবে আমরা বৈশিষ্ট্যগুলো শুধু দেখব, গঠন, নিউক্লিয়াস, অঙ্গাণু, খাদ্য গ্রহণ, কোষ বিভাজন। শুধু এই টাইটেলের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখব আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই চিত্র প্র্যাকটিস করতে হবে, খুব ইজি। ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আঁকানো খুবই ইজি, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট ওয়ান দেখো, রাজ্য টু প্রোটিস্টা। রাজ্য টু হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে আমরা এক্সাম্পলস দেখবো আগের মতোই, অ্যামিবা, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম, যেটি ইউনিসেলুলার অ্যালগা, ঠিক আছে, ইউনিসেলুলার অ্যালগা অর্থাৎ এককোষী শৈবাল, এককোষী শৈবাল। ওকে, এরপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, গঠন আগের মতোই। গঠন কি দেখবো, এরা এককোষী হতে পারে, বহুকোষীয় হতে পারে। অর্থাৎ আমরা দেখলাম মনেরারা সবাই এককোষী, কিন্তু প্রোটিস্টাতে এসে দেখছি এরা এককোষী হতে পারে, আবার বহুকোষীয় সদস্য রয়েছে। আচ্ছা, এরপরে দেখো একক বা কলোনিয়াল, অর্থাৎ এরা একা একা বাস করতে পারে অথবা দলবদ্ধভাবে বসবাস করতে পারে। বা ফিলামেন্টাস, অর্থাৎ ওই যে এরকম ফিলামেন্ট একটার সাথে আরেকটা লেগে লেগে এরকম ফিলামেন্টের মতো তৈরি করতে পারে, আমরা এটাকে বলছি ফিলামেন্টাস। ওকে, নিউক্লিয়াস, এরা যেহেতু প্রোক্যারিওট, এরা প্রোক্যারিওটা, তাই না, সরি প্রোক্যারিওটা, এর ইউক্যারিওটা। তো ইউক্যারিওটা যেহেতু, তার মানে নিউক্লিয়াস কি হবে, সংগঠিত হবে, সুগঠিত হবে, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে সব কিছু থাকবে, ওকে, গোছানো থাকবে। তো নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্রোমাটিনে ডিএনএ, আরএনএ, হিস্টোন প্রোটিন থাকে, এটা ইম্পর্টেন্ট। ডিএনএ আরএনএ থাকে, ক্রোমাটিন যে জালিকা আমরা যে দেখলাম না নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের মধ্যে এরকম যে জালির মতো সূত্রকের মতো থাকে, এগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন ফাইবার বা জালিকা, ঠিক আছে। ক্রোমাটিন রেটিকুলাম বলতে পারি, ক্রোমাটিন তন্তু। ওকে, এরপরে দেখো এখানে থাকে ডিএনএ এবং আরএনএ। এছাড়াও কি আছে, হিস্টোন প্রোটিন, প্রোটিনটার নাম কি, হিস্টোন, মনে রাখবা প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। আচ্ছা আচ্ছা, এছাড়াও কি আছে, অঙ্গাণুর মধ্যে যদি দেখি রাইবোজোম সহ সকল ধরনের অঙ্গাণু উপস্থিত। তাহলে এটা অঙ্গাণুর মধ্যে স্পেশালিটি কিছু নাই, রাইবোজোম তো থাকবেই, সাথে সাথে বাকি অঙ্গাণুগুলো উপস্থিত থাকবে। ওকে, খাদ্য গ্রহণ দেখো, যে শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে, ঠিক আছে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে যাদের ক্লোরোফিল আছে এরা ফটোসিনথেসিসও ঘটায়। কোষ বিভাজন যদি আমরা আসি, অ্যামাইটোসিস হতে পারে, মাইটোসিস হতে পারে, মিওসিস হতে পারে, ঠিক আছে, সবই হতে পারে। আর 6 নম্বর হচ্ছে জনন। জনন কি হতে পারে, অযৌন, যেটা মাইটোসিসের মাধ্যমে হবে। মাইটোসিসের মাধ্যমে যে একটা কোষ থেকে দুইটা কোষে ভাগ হয়ে যাবে, এটাকে আমরা বলছি অযৌন জনন, ঠিক আছে। আর যৌন জনন কিভাবে হবে, কনজুগেশনের মাধ্যমে। তো কনজুগেশনটা কি, কনজুগেশনের সংজ্ঞা এইভাবে আসতে পারে যে কনজুগেশন কি, কোথায় দেখা যায়, কনজুগেশন বলতে কি বুঝো। দেখো, কনজুগেশন হচ্ছে যে দুইটা জীব ছিল, মনে করো দুইটা ব্যাকটেরিয়া, তো এরা কি করবে, একসাথে লেগে যাবে। জেনেটিক ম্যাটেরিয়ালস যে ছিল এগুলা কি করবে, ট্রান্সফার করবে। এই জেনেটিক ম্যাটেরিয়াল এখানে আসবে অথবা এখান থেকে এখানে আসতে পারে, জেনেটিক ম্যাটেরিয়ালস ট্রান্সফার করবে, এরপরে আলাদা হয়ে যাবে, এরপরে দুইটা ব্যাকটেরিয়া আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আগের রূপে নাই, জেনেটিক ম্যাটেরিয়ালসের আদান প্রদান হয়েছে, তার মানে তারা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে চেঞ্জ হলো, এটাই হচ্ছে যৌন জনন। অর্থাৎ আমরা বলছি জেনেটিক ম্যাটেরিয়ালস, ডিএনএ বা জিন, এ যার আদান প্রদান হলো, এটাই হচ্ছে যৌন জনন হিসেবে এখানে বলা হচ্ছে। ওকে, এটাই হচ্ছে কনজুগেশন। এরপর আমরা উদাহরণ যদি দেখি, যে এটা দেখো অ্যামিবা, এটা হচ্ছে ডায়াটম, এবং এটা হচ্ছে অ্যামিবা, আসলে ঠিক এরকমটা দেখতে, ঠিক আছে। অনিয়ন্ত্রিত বা হচ্ছে আসলে কোনো নির্দিষ্ট যে স্ট্রাকচার আছে ওরকমটা না, এই যে এরকম অনেকটা। আচ্ছা, এরপর দেখো এটা প্যারামেসিয়াম, তো অ্যামিবা আর প্যারামেসিয়াম। ওকে, এরপরে দেখো রাজ্য 3 আমরা চলে আসি ফাঙ্গাই, ঠিক আছে। এক্সাম্পলস আমরা দেখি, ইস্ট, পেনিসিলিয়াম, আর কি আছে, ছত্রাক। আমরা আরও বলতে পারি ছত্রাকের মধ্যে মাশরুম আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, তাই না, মাশরুম। ওকে, তো এই যে মাশরুম। ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, দেখো গঠন, এককোষী বা মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা কি, মাইসেলিয়াম হচ্ছে এই যে
বা আমরা যদি আরো সহজভাবে দেখাই, দেখো এটা একটা ফাঙ্গাস। তো এই যে মাটির নিচে দেহটা এরকম সূত্রাকার বা সুতার মতো, তো এই যে সুতার মতো গঠন এগুলাকে আমরা বলছি মাইসেলিয়াম। মাইসেলিয়াম সূত্রাকার গঠন, ঠিক আছে? এই সুতার মতো স্ট্রাকচারগুলো গঠনগুলো আমরা বলছি মাইসেলিয়াম। ওকে, তাহলে এদের মাইসেলিয়াম আছে অথবা এককোষী হতে পারে। এরপরে দেখো যে স্বভাব ও বাসস্থান, স্বভাব এবং বাসস্থান কোথায় পাওয়া যায় এদেরকে, তো এদেরকে এবং কি খায়, কিভাবে খায়, তো দেখো এরা স্থলজ, অধিকাংশই কি স্থলজ, অধিকাংশ স্থলজ। এরপরে দেখো মৃতজীবী। মৃতজীবী মানে কি? মৃতজীবীর মানে কি? মৃতজীব থেকে স্যাপ্রোফাইট, মৃতজীব থেকে এর উপর জন্মে তা থেকে খাবার গ্রহণ করে। তার মানে কি দেখলাম, যে মৃতজীবের উপর জন্মে এবং সেই জন্মে ওই মৃতজীব থেকে সে আস্তে আস্তে খাবার গ্রহণ করে বেঁচে থাকে। অথবা পরজীবী হতে পারে, অর্থাৎ অন্য একটা জীবের উপর নির্ভর করে সে অন্য একটা জীবের দেহে বসবাস করতে পারে। নিউক্লিয়াস ও অঙ্গাণু আমরা যদি বলি, তাহলে দেখো নিউক্লিয়াসটা সুগঠিত, আগেই বলেছি যে এরা ইউক্যারিওটস, তাই না? ইউক্যারিওট শুরু হয়েছে প্রোটিস্টা থেকে, প্রোটিস্টা ফাঞ্জাই, এরা সবই হচ্ছে ইউক্যারিওটস সুগঠিত। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, অর্থাৎ দেখো এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এদের ক্লোরোপ্লাস্ট নাই। এরা কেমন হয় দেখতে বলো তো? এই যে এরকম ধূসর হয় অথবা এরকম কালারফুল হয়। তো সাধারণত ম্যাক্সিমাম ধূসর টাইপেরই মাশরুম আমরা দেখে থাকি। তো এই যে এদের কোনো ক্লোরোপ্লাস্ট নাই, কোনো রঞ্জক নাই, এজন্য আমরা এটাকে বলি যে এরা মৃতজীবী অর্থাৎ বা পরজীবী, অর্থাৎ মৃতজীবীর উপর জন্মে বা পরজীবী হিসেবে বসবাস করে। কোষ প্রাচীর, খেয়াল করো যে কাইটিন দ্বারা গঠিত, এটা গত বছর আসছে 25-এর কোয়েশ্চেন, যে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সম্ভবত 25-এর কোয়েশ্চেন নাকি এইচএসসিতে আসছিল, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত এবং তোমাদের এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। ওকে, এরপর আসো খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ পদ্ধতিতে করে এবং বংশবৃদ্ধি বলি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। বংশবৃদ্ধিটা কিভাবে করে সে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ওকে, হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক। আমরা জানি আমাদের ক্রোমোজোম কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে কোষে, ঠিক আছে? 23 জোড়া, 23 জোড়া। জোড়া ভেঙে দাও, জোড়া ভেঙে দাও, জোড়া ভেঙে দিলে 23টা, আর এটা হয়ে যাবে 23টি হয়ে যাবে। তো এই যে জোড়া অবস্থায় এটাকে বলছে টয়সেন বা ডিপ্লয়েড, আর যখন জোড়া ভেঙে গেল তখন আমরা এটাকে বলছি হ্যাপ্লয়েড, ঠিক আছে? জোড়া অবস্থায় ডিপ্লয়েড এবং জোড়া ভেঙে গেলে সেটাকে আমরা বলছি হ্যাপ্লয়েড। ওকে, তো এন সংখ্যক ক্রোমোজোম থাকে এবং সেই স্পোর দিয়ে এরা কী করে, বংশবৃদ্ধি করে থাকে। দেখো এখানে এক্সাম্পল পেনিসিলিয়াম, মাশরুম, এই যে এটা হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এটা একটা, এবং এখানে আছে মাশরুম, মাশরুম, ঠিক আছে? তো এই যে আমাদের ছিল ফাঞ্জাই রাজ্যের পড়াশোনা। এরপরে দেখো প্ল্যান্টি, রাজ্য 4 প্ল্যান্টি। তো প্ল্যান্টির এক্সাম্পলসগুলো কি? উন্নত সবুজ উদ্ভিদ, অর্থাৎ উন্নত টিস্যুতন্ত্র থাকবে, উন্নত হবে এবং সেগুলো হচ্ছে সবুজ উদ্ভিদ। ওকে, এরপরে দেখো ক্যারেক্টার্স যদি আমরা দেখি, তো এর গঠন দেখো উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান বা টিস্যু যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো বিদ্যমান এবং সেগুলো উন্নত হবে। ওকে, এরপরে দেখো বাসস্থান, অধিকাংশ স্থলজ অর্থাৎ স্থলে বসবাস করে। এছাড়াও কিছু আছে অনেকেই জলজ অর্থাৎ পানিতেও দেখা যায়। নিউক্লিয়াস ও অঙ্গাণু, নিউক্লিয়াস সুগঠিত, অঙ্গাণু উপস্থিত, সবগুলোই উপস্থিত। খাদ্য গ্রহণ,
খাদ্য গ্রহণ কিভাবে করে? স্বভোজী অর্থাৎ অটোট্রফিক, ফটোসিনথেটিক, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ অর্থাৎ নিজের খাবার সে নিজে বানাতে পারে। স্বভোজী মানে নিজের খাবার নিজে বানাতে পারে, যেটাকে আমরা বলছি অটোট্রফিক, এবং এরা হচ্ছে ফটোসিনথেটিক। কিভাবে বানায়? সালোক সংশ্লেষণের মাধ্যমে বানায়। ওকে, এরপর আসলে যে কোষ বিভাজন। কোষ বিভাজন কি কি? মাইটোসিস হতে পারে, মিওসিস হতে পারে। জনন, জনন যদি আমরা আসি, অযৌন, অযৌন জননের মধ্যে খেয়াল করো অঙ্গজ। ওই যে আমরা যে কোনো একটা ফুলের গাছ পছন্দ হলে বা কোনো একটা গাছ পছন্দ হলে আমরা ডাল ভেঙে নিয়ে চলে আসি, ডাল ভেঙে নিয়ে চলে এসে কী করি? ওটাকে আবার মাটি প্রিপেয়ার করে ওটাতে রোপণ করি, ঠিক আছে? তো ওখান থেকে কিন্তু গাছ হয়ে যায় অনেক সময়। তো এইটা হচ্ছে একটা অঙ্গজ জনন, এটা কিন্তু অযৌন জননের একটা উদাহরণ, ঠিক আছে? আর দেখো যে যৌন জনন, আবার অনেক গাছের গোড়া থেকে ছোট ছোট গাছ বের হয়, তো ওইগুলা থেকে ভেঙে নিয়ে আমরা হচ্ছে আবার লাগাতে পারি, তো এইগুলো অঙ্গজ। কিন্তু যৌন জনন কোনটা? দেখো যদি বীজের মাধ্যমে বংশবিস্তার হয় তাহলে সেটা হচ্ছে যৌন জনন। খেয়াল করো যে এটা যৌন জননটা কেমন? অ্যানাইসোগ্যামাস। তো আমরা একটু ভেঙে দেখি টার্মটা। এ মানে হচ্ছে নো, না। আইসোস, আইসো এটা মানে হচ্ছে সমান। এ মানে না, আইসো মানে সমান, এবং গ্যামাস জনন কোষ বিশিষ্ট, জনন কোষ বিশিষ্ট। তার মানে এটা সমান, জনন কোষ বিশিষ্ট নয়, ঠিক আছে? অর্থাৎ অ্যানাইসোগ্যামাস। তাহলে কিভাবে জননটা হয়? একটা বড় স্ত্রী জনন কোষ এবং আরেকটা পুংজনন কোষ সচল, এই দুইটার মিলনে যখন জাইগোট তৈরি হয় সেটাকে আমরা বলছি কি? অ্যানাইসোগ্যামাস। অর্থাৎ সমান নয়, এটা হচ্ছে নিশ্চল, বড় নিশ্চল, নিশ্চল, এবং এটা হচ্ছে ছোট পুংগ্যামেট, যেটি পুংগ্যামেট এটা, এবং এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। তো স্ত্রী গ্যামেটটা কেমন? বড় এবং নিশ্চল। পুংগ্যামেটটা কেমন? ছোট এবং সচল। এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলছি কি? অ্যানাইসোগ্যামাস। এদের জননের ধরনটা কি? অ্যানাইসোগ্যামাস। ওকে, আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট কি? স্ত্রী জননাঙ্গকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম। গোনিয়াম। তো যাদের আর্কিগোনিয়াম আছে তারাই আর্কিগোনিয়েট। ওকে, এরপরে দেখো ফ্লাওয়ারিং প্লান্ট, অর্থাৎ এদের কি হয়? ফুল হয়, ফুল হয়, ফ্লাওয়ারিং প্লান্ট। সপুষ্পক, আমরা বলতে পারি কি? সপুষ্পক, সপুষ্পক। ওকে, তাহলে এই ছিল আমাদের প্ল্যান্টটি। তো আমরা এক্সাম্পল দেখি। এই যে দেখো কাঁঠাল গাছ, আর্টিকা সেটাফিলাস, আমাদের জাতীয় ফল। এই যে এখানে একটা প্ল্যান্ট। তো এই যে প্ল্যান্ট সবগুলো উন্নত সবুজ উদ্ভিদ এই প্ল্যান্টের মধ্যে পড়বে, এবং ক্যারেক্টার্স আমরা খুবই সহজভাবে দেখলাম। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো এরা হচ্ছে সবুজই, ফটোসিনথেসিসের মাধ্যমে খাবার গ্রহণ করে। অ্যান্ড জনন, অর্থাৎ অযৌন হতে পারে অঙ্গজ জননের মাধ্যমে, যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এরা আর্কিগোনিয়েট এবং ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, তারপরে দেখো অ্যানিমেলিয়া, রাজ্য 5, আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। ক্যারেক্টার্স যদি এক্সাম্পল আমরা আগে দেখবো। দেখো সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী এক্সেপ্ট প্রোটোজোয়া, এক্সেপ্ট প্রোটোজোয়া। তো প্রোটোজোয়াকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রোটিস্টা, আমরা জানি রাজ্য 2 যেটা প্রোটিস্টা, প্রোটিস্টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রোটোজোয়া আর ক্রোমিস্টা। তো এই যে প্রোটোজোয়ার মধ্যে কারা পড়বে? অ্যানিমাল টাইপ, সাধারণত এদেরকে আমরা বলবো অ্যানিমালস, ঠিক আছে? তো এই যে প্রোটোজোয়া, তারা কিন্তু এই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়বে না, যদিও তাদেরকে আমরা অ্যানিমালস বলছি বা অ্যানিমালের সাথে সম্পর্কযুক্ত, তাও আমরা এদেরকে অ্যানিমেলিয়ার মধ্যে ফেলবো না। কারণ কি? কারণ এরা প্রোটিস্টার সাথে অধিক মিল সম্পন্ন, এবং প্রোটিস্টাকে মূলত দুই ভাগে ভাগ করে প্রোটোজোয়াকে আনা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যারেক্টারিস্টিক্স যদি আমি দেখি, খেয়াল করো, গঠন,
জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, অবশ্যই অনেক জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, অনেক তন্ত্র বিদ্যমান যেগুলো খুব জটিল, কার্যকলাপও অনেক জটিল। বহুকোষী, সবাই বহুকোষী। এবং নিউক্লিয়াস ও অঙ্গাণু, দেখো নিউক্লিয়াস সুগঠিত, এটা তোমরা জানো আগে থেকে যেহেতু আমরা ইউক্যারিওটা পড়ছি। ওকে, এখন দেখো কোষে নেই, কি কি নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষে নাই কি কি নাই, দেখো প্লাস্টিড, কোষ গহ্বর, কোষ প্রাচীর, তাহলে কি কি নাই? তিনটা জিনিস নাই। প্লাস্টিড নাই, আমাদের কোনো প্লাস্টিড আছে? এনিমলের কোনো প্লাস্টিড আছে? না, নেই, অর্থাৎ আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। কোষ গহ্বর নাই, অর্থাৎ কোষ গহ্বর সাধারণত দেখা যায় না, কিন্তু যদি থাকে তাহলে সেটা কেমন? ছোট ছোট। যদি থাকে আকারে ক্ষুদ্র, অনেক, ঠিক আছে। আচ্ছা, কোষ প্রাচীর হচ্ছে জড় উপাদান এবং এটা আমাদের কোষে নেই, ঠিক আছে। তো আমরা বলতে পারি আমাদের কোষে তিনটা উপাদান নাই। ওকে, এখন দেখো খাদ্য গ্রহণটা কি ধরনের? খাদ্য গ্রহণ হচ্ছে পরভোজী, অর্থাৎ হেটেরোট্রফিক। ওই যে বললাম নিজের খাবার নিজে বানাতে পারে না, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। দেখো কোষ বিভাজন, আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাবারের উপর, উদ্ভিদের উপর নির্ভরশীল খাবারের জন্য। কোষ বিভাজন যদি আমরা আসি, মাইটোসিস হতে পারে, মিওসিস হতে পারে। জনন, দেখো যৌন জনন সাধারণত দেখা যায় এবং সেটা ডিপ্লয়েড পুরুষ, এটা হচ্ছে যদি হয় মা, আর এটা যদি হয় বাবা। এখানে না করি। এবং স্ত্রী হ্যাপ্লয়েড গ্যামেটের মাধ্যমে ভ্রূণীয় বংশবৃদ্ধি করে থাকে বা জনন করে থাকে এবং এখানে ভ্রূণীয় স্তর দেখা যায়। তো দেখো এটা হচ্ছে বাবা, মা যদি হয়, তাহলে তাদের থেকে কি তৈরি হবে? মিওসিসের মাধ্যমে, এখানে মিওসিস হবে, মিওসিসের মাধ্যমে তৈরি হবে হ্যাপ্লয়েড কোষ। এটা হচ্ছে জনন কোষ, এগুলো কি জনন কোষ, এগুলা কি হ্যাপ্লয়েড। আগে বললাম জনন কোষগুলো হ্যাপ্লয়েড, ঠিক আছে। এই দুইটা জনন কোষের মিলন হবে, মিলন হয়ে আবার কি তৈরি করবে? দেখো ডিপ্লয়েড, তাই না? তো এটা হচ্ছে জাইগোট। তাহলে জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড এবং জাইগোটের কি পাওয়া যায়? ভ্রূণীয় স্তর পাওয়া যায়, এমব্রায়োনিক লেয়ার, ভ্রূণীয় স্তর দেখা যাবে। ওকে, তাহলে এই ছিল আমাদের রাজ্যগুলো। এবং দেখো এখানে হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, এখানে আছে কপসেটেস সাউলারিস, আর দেখো এখানে টেনুয়ালুসা ইলিশা। ওকে, আচ্ছা দেখো পার্থক্যের বিষয়। তো আমরা যে এখন 5টা রাজ্য পড়লাম, রাজ্যগুলোর ওভারভিউ হচ্ছে এটা, তোমরা নিজেরাই পূরণ করে ফেলবে। এগুলো আমি সব কিছু নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। খুবই সহজভাবে দেওয়া আছে, আগে উদাহরণগুলো দেওয়া আছে, তারপরে দেখো বৈশিষ্ট্য হিসেবে দেওয়া আছে, গঠন বা বৈশিষ্ট্য, নিউক্লিয়াস কেমন, অঙ্গাণু কোনটা আছে কোনটা নাই, বা হচ্ছে কী রূপে আছে, কোষ বিভাজনটা কেমন বা জননটা কেমন, খাদ্য গ্রহণ পদ্ধতি, ঠিক আছে। খুবই সহজভাবে উপস্থাপন করা আছে। ওকে, এখন আসো যে শ্রেণীবিন্যাসের ধাপ। তো শ্রেণীবিন্যাসের তোমরা জানো যে ধাপ হচ্ছে 7টি। শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। কি কি সেগুলো? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পিসিস, ঠিক আছে। এই যে 7টা ধাপ, আমরা যদি বাংলায় বলতে চাই এটা হচ্ছে কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। এখন দেখো নেস্টেড হায়ারার্কি। এই নেস্টেড হায়ারার্কি জাস্ট আমি একটু তোমাদেরকে বোঝাই, দেখো খেয়াল করো। কিংডম যদি আমরা বলি, কিংডম, তো এই যে রাজ্য, মনে করো একটা রাজ্যের মধ্যে অনেকগুলো কি রয়েছে? ফাইলাম রয়েছে। যেমন সাপোজ মনে করো করডাটা,
কর্ডাটা, এখানে একটা আছে, এখানে আছে, এখানে মনে করো নন কর্ডাটা। বা এরকম, খেয়াল করো। এরপরে যদি আমি চলে যাই, কর্ডাটাকে আবার ভাগ করতে পারি বিভিন্ন ভাগে। আবার কর্ডাটার মধ্যে মনে করো যে ফাইলাম যদি আমরা ক্লাস বলি, ম্যামালিয়া, একটা ক্লাস হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়ার মধ্যে আবার বিভিন্ন অর্ডার আছে। তার মধ্যে একটা অর্ডার মনে করো যে প্রাইমেট। তারপরে আস্তে আস্তে এরকম যে চলতে থাকবে, খেয়াল করো প্রত্যেকটারই বিভিন্ন ভাগ আছে, প্রত্যেকটাই এরকম ভাগ করে চলতেই থাকবে, ঠিক আছে। তো এই যে এরকম একটা জালের মতো স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এই নন কর্ডাটার আবার ভাগ আছে অনেকগুলো। তো এইরকম ভাবে যখন চলতে থাকবে তখন খেয়াল করো এটাকে একটা জালের মতো দেখাচ্ছে, নেস্টের মতো দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্য এই উপস্থাপনটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয়, ক্লাসিফিকেশনের যে এরকম ধাপ বা বিন্যাস, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি হিউম্যান সিস্টেম্যাটিক পজিশন, এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো এনিম্যাল, আমরা যদি হিউম্যানের ক্ষেত্রে সিস্টেম্যাটিক পজিশন দেখতে যাই তাহলে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। দেখো অ্যানিমেলিয়া, তো অ্যানিমেলিয়া আমরা ক্যারেক্টার হিসেবে পড়বো যে অ্যানিমেলিয়া আমরা কেন বলছি এটাকে, কারণ এটা প্রাণী, এক নম্বর কথা। আর কি আছে, হেটেরোট্রফিক, হেটেরোট্রফিক বা হচ্ছে নিজের খাবার নিজে বানাইতে পারে না, পরভোজী। তারপরে আমরা কর্ডাটা কেন বলছি, মেরুদণ্ড আছে, মেরুদণ্ডী, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি কর্ডাটা, ঠিক আছে। এরপরে দেখো ম্যামালিয়া কেন বলছি, ম্যামালিয়া এদের ম্যামারি গ্ল্যান্ড আছে, ম্যামারি গ্ল্যান্ড আছে, অর্থাৎ নবজাতক দুগ্ধ খাওয়ায়, এর মাধ্যমে এটা বড় হয় নবজাতক। তো এদের ম্যামারি গ্ল্যান্ডস আছে, ওকে। তারপরে দেখো প্রাইমেট, কেন আমরা প্রাইমেট বলছি, আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, আঁকড়ে ধরার জন্য হাত, হাত আছে, ঠিক আছে, প্রাইমেট। আর এছাড়াও কি আছে, আমরা যদি বলি যে হমিনিডি, হমিনিডি কেন বলছি, এটা ফ্যামিলি কেন হমিনিডি, কারণ এটা গরিলা, গরিলা, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি এদের সাথে কি মিল সম্পন্ন, মিল সম্পন্ন, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি হমিনিডি। হোমো কেন বলছি, কারণ এদের মস্তিষ্ক বড়, দেহের আকারের তুলনায় মস্তিষ্কটা বড়, ডেভেলপ। আচ্ছা, দুই পায়ে চলে, দুই পায়ে চলে, ঠিক আছে। এরপরে দেখো স্যাপিয়েন্স আমরা কেন বলছি, হোমো স্যাপিয়েন্স কেন বলছি, স্পিসিসটার কারণ কি, বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আচ্ছা, বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, বুদ্ধিবৃত্তিকভাবে অনেক উন্নত, মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত, ঠিক আছে। আর কি, এদের চওড়া ও খাড়া কপাল, খাড়া চওড়া কপাল, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি এটা স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, ওকে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, আমরা কেন এটাকে অ্যানিমেলিয়া বলবো, কেন কর্ডাটা বলবো, কেন ম্যামালিয়া বলবো, এই যে জিনিসগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে, এবং ক্লাসিফিকেশনটা চোখ বন্ধ করে মুখস্থ মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আসো নেক্সট, দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি এখানে যদি আসে কি জিনিস, বা বাইনোমিয়াল নমেনক্লেচার, বাইনোমিয়াল নমেনক্লেচার, ঠিক আছে। তো দ্বিপদ নামকরণটা কি, আসলে দুইটা পদের সাহায্যে নামকরণ, দুইটি পদের সাহায্যে নামকরণ।
ঠিক আছে, তো দুইটা পদের সাহায্যে নামকরণ, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো দুইটা পদ কি কি? একটা জেনাস, জেনাস, এবং পরের পদ হচ্ছে কি? স্পিসিস। ঠিক আছে, এরপরে দেখো আইসিবিএন এর পূর্ণরূপ কি? খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা কার জন্য? প্ল্যান্টসের জন্য বা উদ্ভিদের জন্য। ঠিক আছে, ওই যে দেখতেই পাচ্ছ বোটানিক্যাল, বোটানিক্যাল। ওকে, এরপরে দেখো যে আইসিজেডএল, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল। তার মানে বুঝতে পারছো এটা কার জন্য হবে? অ্যানিমালের জন্য। জুওলজিক্যাল নমেনক্লেচার, তার মানে এটা অ্যানিমালস। এটা হচ্ছে নামকরণের পদ্ধতি বা নিয়ম। এই যে আইসিবিএন এবং আইসিজেডএন অনুসারে যথাক্রমে উদ্ভিদ এবং প্রাণীদের নামকরণ করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি যে নামকরণের যে নিয়মগুলো, ধাপগুলো রয়েছে, সেগুলো পরীক্ষার জন্য সিকিউ এর জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। খেয়াল করো, এটা ল্যাটিন হতে হবে অবশ্যই। আমরা যে জেনাস আর স্পিসিস এই যে এই দুইটা পদ লিখব, অবশ্যই অবশ্যই কি হবে? ল্যাটিন হতে হবে। ল্যাটিনে আমাদের লিখতে হবে, যেমন ওরাইজা স্যাটিভা। ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড। তো দুইটি পদ বা শব্দ থাকে, ওই যে একটা হচ্ছে জেনাস, আরেকটা কি? স্পিসিস। ঠিক আছে, ওকে। দেখো অনন্য হতে হবে বা ইউনিক, অর্থাৎ একটার সাথে, একটা নামের সাথে, একটা জীবের নামের সাথে আরেকটা জীবের নাম মিলবে না, আলাদা হবে, ডিফারেন্ট হবে। প্রথম অক্ষর বড়, পরেরটা ছোট হাতের হবে। যেমন খেয়াল করো এখানে ওরাইজার ও ক্যাপিটাল এবং স্যাটিভার এস স্মল। তো এটারও নিয়ম আছে, প্রথম অক্ষর বড়, কারণ প্রথম এটা হচ্ছে নাউন। তো নাউন আমরা সবসময় কি করি? ক্যাপিটালে লিখি, তাই না? আর দ্বিতীয়টা হচ্ছে গুণবাচক, অ্যাডজেক্টিভ। ওকে, এজন্য দ্বিতীয়টাতে ছোট হাতের বা স্মল লেটারে লেখা হয়। মুদ্রণের সময় ইতালিক এবং হাতে যদি আমরা লিখি তাহলে কি করব? দাগ দিব, প্যান্থেরা, লিও, দাগ দেব। ঠিক আছে, আলাদা আলাদা দাগ দেব। এরপরে দেখো অগ্রাধিকার আইন, অর্থাৎ যিনি আগে নামকরণ করেছেন তার নামটা, যথোপযুক্ত নামকরণ করেছেন তার নামটা গৃহীত হবে, পরেরটা গৃহীত হবে না। এটা হচ্ছে অগ্রাধিকার আইন। যিনি আগে করেছেন তারটা গৃহীত হবে, তিনি সুযোগ পাবেন। নামদাতার সংক্ষেপিত রূপ বৈজ্ঞানিক নামের শেষে সংযোজন করতে হবে। খেয়াল করো লিনিয়াস, এটা লিনিয়াসের রূপ, সংক্ষিপ্ত রূপ। এবং বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স, মানুষ, এটা মানুষ, মানুষের নামটা শর্ট ফর্মে নামের শেষে তার নাম, যিনি নাম দিয়েছেন, যেমন ক্যারোলাস লিনিয়াস, ওনার নাম লিনিয়াস সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। তো এই ছিল নামকরণ পদ্ধতি বা নামকরণের নিয়ম। তো এগুলা সিকিউ এর জন্য আসতে পারে, এই যে স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে লিখবে এবং প্রত্যেকটা পয়েন্ট ইলাবোরেট করতে হবে, এক্সাম্পল দিয়ে ইলাবোরেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যে আমরা লাস্ট স্লাইড আমরা দেখি যে আমাদের কিছু নাম আমাদের করতেই হবে, পড়তেই হবে, মুখস্থ রাখতেই হবে। যেমন ধান, দেখো আমি জাস্ট স্পেলিংটা ইয়েটা বলে দিই, উচ্চারণটা বলে দিই, প্রোনাউন্সিয়েশন। ওরাইজা স্যাটিভা, ওরাইজা স্যাটিভা। পাট হচ্ছে কোচোরাস ক্যাপসুলারিস। আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটেরোফিলাস। শাপলা হচ্ছে নেমফিয়া নচালি। জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস। ইলিশ হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। ডুয়েল কপসিটাস সাউলারিস। এরপরে আছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থার টাইগ্রিস। অ্যান্ড মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। ওকে, তো এই যে প্রত্যেকটা নাম আমাদের করতে হবে এক্সামের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন যদি তোমাকে বলে যে শাপলার বৈজ্ঞানিক নাম কি, ক নম্বরে, তখন তো তুমি ব্ল্যাঙ্ক আউট, এরকম হলে চলবে না। তো আমাদের এইগুলো জানাই লাগবে। তো জাতীয় জিনিসগুলো আমি বেশি দিয়েছি, জাতীয় যে কিছু কাঁঠাল, তারপরে শাপলা, ইলিশ, দোয়েল, টাইগার, এগুলো সব আমি ইনক্লুড করেছি। তো এগুলো খুব ভালোভাবে দেখবে, একটু পড়বে, দেখো আমাদের জন্য পড়লে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবং যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে প্রত্যেকটা রাজ্যের জন্য কিছু কিছু কিওয়ার্ড দিয়ে, শুধু কিওয়ার্ড দিয়ে কিন্তু পড়া সম্ভব। ঠিক আছে, তো ওইভাবে মনে রাখা সম্ভব। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।